দিনটা ভুলে গেছি? মাননীয় মুখ্যমন্ত্রীও কি ভুলে গেছেন 2006 সালের 30শে নভেম্বর, যে দিনটা বাঙালির জন্য অত্যন্ত লজ্জার, যে দিনটায় তৃণমূল এক কালির ইতিহাস লিখেছিল। আর সেই ভিডিওটা দেখাবো আমি, সেই লজ্জার ভিডিও, কলঙ্কর ভিডিও, আর আলোচনা করব কিভাবে গণতন্ত্র ধ্বংস করেই তৃণমূলের পথ চলা শুরু, এবং পরে তা নিয়ে মুখ্যমন্ত্রীর মিথ্যাচার। এই আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে এখন তৃণমূলের গণতন্ত্র ধ্বংস করার কাহিনী ও ভিডিও নিয়ে আলোচনা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচার নিয়ে। দেখুন এবং শুনুন পিনাকি বলছে। বন্ধুরা, আজ যে ইতিহাসের কথা আমি বলবো তা বাঙালির পক্ষে না ভোলার নয়। সেই লজ্জা, সেই কলঙ্ক বাংলার গায়ে লেগে আছে। কিন্তু বাঙালি যে বড়ই ভুলো মন, আমরা অতীত সব ভুলে যাই। অতীতকে ভুলে গিয়েই আমরা সমর্থন দিই, বিরোধিতা করি, কিন্তু অতীতকে আমরা মনে রাখতে চাই না। আজ তাই মনে করাতে হবে সেই দিনগুলোর কথা। আর বর্তমান প্রজন্মের কাছে তো এই ভিডিও একেবারে নতুন, তারা দেখেইনি, দেখার সুযোগই পায়নি। আজ তাই আমি বড়দের কাছে, যে সমস্ত বড় দর্শক আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, এই ভিডিও এমন ভাবে ছড়ান যাতে এই প্রজন্মের ছেলে মেয়েরা তা দেখতে পায়, বুঝতে পারে তৃণমূল কি, জানতে পারেন তৃণমূল নেত্রী ঠিক কেমন। তৃণমূলের উত্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে সিঙ্গুরের জমি আন্দোলন। টাটাকে ন্যানো কারখানা করতে না দেওয়ার, সেই যে রাজ্যের শিল্পের ভবিষ্যতের কফিনে শেষ পেরেকটা পোতার যে কাহিনী, তার সঙ্গে জড়িয়ে আছে এই লজ্জার দিনটা। 2006 সালের 30শে নভেম্বর, সেদিন নাকি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, কিন্তু তাকে সিঙ্গুরে যেতে দেয়নি রাজ্য পুলিশ। তার জন্য তিনি ফিরে এসেছিলেন বিধানসভা ভবনে। দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিধানসভায় ফিরে এসে গোটা বাংলাকে দেশের সামনে লজ্জায় ফেলেছিলেন। সিঙ্গুর থেকেই তিনি দলবল নিয়ে সোজা চলে আসেন বিধানসভায়। হাতে ছিল নীল রঙের রেক্সিনে মোড়া ভারতীয় সংবিধান, আর সেই সংবিধান হাতে নিয়ে কি করেছিলেন তিনি? এই গভর্নমেন্ট মাস্ট সেফ, এটা ভারতবর্ষের সংবিধান, বলুন কোন আইনে যেখানে অনভর্তি বোর্ড নেই। এখন রাজ্য পুলিশ তো বিরোধী দলের কোন নেতাকে কোথাও যেতে দেয় না। বকটুই থেকে বজবজ, মালদা থেকে মহেশতলা, যেখানে বিরোধী দলের কোন নেতা যেতে চান তাকে মাঝ রাস্তায় গ্রেফতার করে নেওয়া হয়। কিন্তু সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য তাকে সিঙ্গুরে ঢুকতে দেয়নি বলে কি বলেছিলেন আর কি করেছিলেন তখনকার রাজ্যের প্রধান বিরোধী মুখ তথা সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়? এই গভর্নমেন্ট মাস্ট বি সেফ, এটা ভারতবর্ষের সংবিধান, বলুন কোন আইনে যেখানে অনভর্তি বোর্ড নেই। অনভর্তি বোর্ড থাকলেও 5 জনের বেশি আলাদা করে না। আমরা মাত্র 3 জন ছিলাম। কি ভেবেছে আমাকে যে অ্যাসেম্বলিতেও ঢুকতে দেবে না? আমি অ্যাজ এমপি, আই এম নট অ্যালাউড টু এন্টার। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন শুনুন। না, এই কথাগুলোকে কেউ অশালীন ভাববেন না, এ তো বলাই হয়। আমি গণতন্ত্রের দরবারে দাঁড়িয়ে আছি, কারো বাপের জমিদারি নয় এটা। এরপর সেই লাল যমুনার দিনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা লাল চেয়ার টেনে নিয়ে গিয়ে বিধানসভা চত্বরে বসলেন। একে একে তারপরে বিরোধী দলের সব নেতারা তার সঙ্গে দেখা করতে আসছেন। আর তখন তিনি একটা মোক্ষম প্রশ্ন করলেন, বুদ্ধদেব ভট্টাচার্য সরকার কি রাজ্যে জরুরি অবস্থা চালাচ্ছে? আজকে আমরা যারা মনে করি এখনো রাজ্যে জরুরি অবস্থাই চলছে, তাদের এই বক্তব্যটা একবার শোনা উচিত। এখানে ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে কিনা আমি জানতে চাই। বেঙ্গল ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে কিনা? আই ওয়ান্ট টু নো দিস ক্যাটাগরিক্যালি। অন্যদিকে তাণ্ডব শুরু হয়ে গেছে। দিদি বসে বসে দেখছেন কি হচ্ছে ওদিকে।
তিনি যখন চেয়ারে বসে একে একে সব দলের নেতাদের কথা শুনছেন, বিধায়কদের কথা শুনছেন, তখন ওদিকে ভাঙচুর চলছে। এই যে দেখুন ইনি প্রবীণ সৌগত রায়, এখন দমদমের সাংসদ। এই যে দেখতে পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, সেই সময় বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন, এখন তিনি চাকরি বিক্রির দায়ে জেলে। এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, রেশনের চাল চুরির অভিযোগে যিনি কিছুদিন আগেও জেলে ছিলেন। দেখুন তখন তৃণমূলেই থাকা অর্জুন সিং এর সেই কাণ্ড, দেখুন কিভাবে ভাঙচুর চালাচ্ছেন। এই যে হামলা চলছে সেটা কিন্তু কোনো দুষ্কৃতি তাণ্ডব নয়, এরা সকলেই বিধায়ক, মানুষের ভোটে জেতা বিধায়ক। প্রথমবার বড় শক্তি নিয়ে সেবারই বিধানসভায় গিয়েছিল তৃণমূল, বিধায়ক সংখ্যা ছিল 60। এই সময় ভিডিওর সঙ্গে অনেক জায়গায় এমন ভাষা রয়েছে যে তা শোনানো যাবে না, সেই অংশগুলো দেখানো হচ্ছে না। তখনই বোঝা গিয়েছিল অনুব্রত মণ্ডলেরই দল তৃণমূল কংগ্রেস। তছনছ হয়ে গিয়েছিল বিধানসভা ভবন। সেদিনের সেই আক্রমণ আর ভাঙচুরের মধ্যে আহত হয়েছিলেন বিধানসভার কয়েকজন কর্মীও। তখনকার কয়েকজন বিধায়ক এবং চিকিৎসককে ডেকে নিয়ে আসতে হয় বিধানসভা ভবনে। এই দেখুন, আচ্ছা আমাদের বিধানসভা ভবনটা না সত্যি খুব সুন্দর, বাইরে থেকে সেটাকে এত ভালো লাগে দেখতে তা বলার নয়। ব্রিটিশ স্থপতি জি গ্রেভস এই ভবনটার নকশা তৈরি করেছিলেন, আর কলকাতার বিখ্যাত নির্মাণ সংস্থা মার্টিন বান কোম্পানি, অনেকেই নাম শুনেছেন, তারা বানিয়েছিল ওই বাড়িটা। 1931 সালের 9 ফেব্রুয়ারি থেকে এখানে মানে ব্রিটিশ রাজত্বের মধ্যেই এখানে অধিবেশন শুরু হয়। বাইরে থেকে যেমন সুন্দর, তেমনি এই বিধানসভা ভবনের ভিতরটাও ভালো আসবাবে সাজানো। কিন্তু সেই ভাঙচুরের পরে কি অবস্থা হয়েছিল একবার দেখুন। কিন্তু মুখ্যমন্ত্রী এখন আর সে কথা মনে রাখেননি, উল্টে বিধানসভায় দাঁড়িয়ে তিনি কি বলেছেন শুনুন। কদিন আগে একটি বিতর্কের মাঝখানে বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন সেদিন নাকি তিনি উপস্থিতি ছিলেন না, আবার এটাও বলেন যে তিনি যা যা করেছিলেন সব শান্তিপূর্ণ। আমি তো প্রেজেন্টও ছিলাম না, আমি জাস্ট শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না, আমার উপর অত্যাচার করা হলো, আমি সংবিধান দেখিয়ে কথা বলছি, তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি। সেদিনকে রেকর্ড তো আছে, আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল। গণতন্ত্রের প্রতি তৃণমূলের অসম্মানের, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মানের এমন অনেক নজির আছে, তার ভিডিও আছে, জানিয়ে কোনো একদিন আলোচনা করা যাবে। আসলে আলোচনা করা মানেই তো বাঙালির লজ্জা, কিন্তু আমরা যে বড় ভুলো মন, আমাদের যে পুরনো কথা একটু মনে করাতে হয়। ভারতের কোন রাজ্যে কোনোদিন কোন বিধানসভা ভবনে এমনটা হয়নি, এমন কালি কোন রাজ্যের গায়ে লেগে নেই। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।